যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, তারপরে অমুক সমুক এই যত আবুল টাবুল আছে, কথায় কথায় সিঙ্গাপুর দৌড় দেয়, সর্দি হয়েছে ঠান্ডা লাগতে জার্মানিতে চলে যায়, জ্বরের ডাক্তারি করতে লন্ডনে চলে যায়। দেশ কারো বাপের না। ট্যাক্সের টাকা দিয়ে আমরা কোনো প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির চিকিৎসা জার্মানিতে করাবো না। বাংলাদেশে হবে, ঢাকা মেডিকেলে হবে, পিজিতে হবে। মরলে আপনি এখানে মরবেন। আমরা যারা মুসলমান আমরা তো বিশ্বাস করি যে আপনার জীবন থাকা অবস্থায় আপনি মরবেন না। তো কেন রাষ্ট্রপতিদেরকে সিঙ্গাপুরে গিয়ে মরতে হবে, মাউন্ট এলিজাবেথে গিয়ে মরতে হবে? সো রেডিক্যাল আইন করে দিতে হবে, প্রজাতন্ত্রের কোনো কর্মচারী, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে চিকিৎসা সেবা নিতে পারবেন না। আপনি 1000 কোটি টাকার মালিক হলেও পারবেন না। তো মোটা দাগে কথা হচ্ছে যে বাংলাদেশের স্বাস্থ্য খাত কিন্তু ফাংশনাল, এটা ভেঙে পড়ে নাই। বাংলাদেশের 99% জনগোষ্ঠী এই স্বাস্থ্য খাত থেকেই চিকিৎসা নেয়, তারা অন্য দেশে যায় না। অতএব আমার স্বাস্থ্য খাতের উপরে, আমার ডাক্তারের উপরে, আমার নার্সের উপরে, আমার টেকনিশিয়ান, টেকনোলজিস্ট যারা আছেন প্রত্যেকের উপরে আমার আস্থা তৈরি করতে হবে। বাংলাদেশে আপনি দেখবেন যে 10,000 টাকা 8,000 টাকা বেতনের চতুর্থ শ্রেণীর কর্মচারী অ্যাপয়েন্ট করা হয় হাসপাতালগুলোতে। তো 8,000 টাকায় ঢুকে কেন? ও তো চাকরিটা করতে পারার কথা না। গার্মেন্টসে গেলেও তো বেশি টাকা ইনকাম করতে পারবে, কারণ ও জানে একটা সরকারি হাসপাতালে 8,000 টাকা মাস শেষে 80,000 টাকায় টার্ন করানো যাবে। এটা সে জানে যে কিভাবে একটা অঙ্ক 2টা শূন্য বাড়ানো যায়। এই ব্যবসা সে হাসপাতাল থেকে করতে পারবে। এই সিন্ডিকেট বন্ধ করতে হবে। আপনি প্রপার ফাংশনাল রিক্রুটমেন্ট করতে হবে, লিভিং ওয়েজ দিতে হবে, যে কর্মচারীরা ঢাকাতে অথবা যে সিটিতে থাকবেন সেই সিটিতে সম্মানের সাথে বেঁচে থাকতে পারেন। আমাদের ইন্টার্ন ডক্টররা দেখবেন কদিন পর পর রাস্তায় নেমে আসে, 12,000 টাকা দেয়, 16,000 টাকা দেয়। একটা সুইপারের থেকে বেশি টাকা ইনকাম করে। আমাদের পোস্ট গ্রাজুয়েট ডক্টররা 25,000 টাকার জন্য আন্দোলন করছে, সেখানে পুলিশ লাঠিচার্জ করেছে। আপনি এক্সপার্ট ডাক্তার কি হাওয়া দিয়ে পাবেন? রাষ্ট্রকে তো এক্সপার্ট বানানোর স্পেস দিতে হবে। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে, তাকে আপনি এক্সপার্ট বানানোর জন্য সে রিসার্চ করতে আসছে পিজিতে, তাকে আপনি সাফিসিয়েন্ট রিসার্চ ফান্ড দিবেন না? ভারতে পাকিস্তানে এটা 50,000 টাকা দেয়, অথচ আমার রাষ্ট্রে প্রতি বছর 40,000 কোটি টাকা অথবা বেশি খরচ করতে পারে না, মন্ত্রণালয় ফেরত দিয়ে দেয়। লুটপাট বাদই দিলাম। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে যত না সংকট আছে, সাডেনলি আমাদের অনেক সমস্যা আছে, কিন্তু এর বাইরেও আমরা দেখেছি একটা চক্রান্ত আছে। দেখবেন যে ভারতের চিকিৎসা সেবায় সিনেমা পর্যন্ত হয়েছে বলিউডে, যে লাশ কিভাবে আইসিইউতে রেখে তারপরে টাকা উপার্জন করতেছে। আপনাদের সে সিনেমার কথা মনে থাকার কথা। সেটা নিয়ে কোনো নিউজ নাই। ঢাকা মেডিকেলে, স্কয়ারে, আমাদের যে কোনো মেডিকেল কলেজে দেখবেন ছোটোখাটো যে কোনো রুগী টুগী এগুলো নিয়েই খুবই একটা ড্রামাটিক সিন ক্রিয়েট করা হয়। ডাক্তারকে মারধর করা, হাসপাতাল ভাঙচুর করা, জ্বালায়া দেওয়া, স্ট্রাইক কল করতেছে, ডাক্তার ছাত্ররা মুখোমুখি হয়ে গেছে, প্রশাসন ছাত্ররা মুখোমুখি হয়ে গেছে। এটা কেন হচ্ছে? বাংলাদেশের গণমাধ্যম, সুশীল সমাজের একটা অংশ পারপাসফুল্লি বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রকে হেয় করে রিপোর্ট করে। ভারতের চিকিৎসা সেবা ব্যাপক ভালো, দেখবেন ভারতে এইটা আবিষ্কার হয়েছে চিকিৎসা সেবায়। ভারতের অমুক হাসপাতালে এই ধরনের একটা সার্জারি প্রথমবারের মতো হয়েছে, এটা বাংলাদেশে রিপোর্ট হয় না কেন? নেপালের এক রোগীকে দেখছেন না, আমাদের যে বার্ন ইউনিট আছে সেখানে সেই মহিলা নেপাল থেকে ভারতের ভূত চিকিৎসা হওয়ার পরে বাংলাদেশে আসছে, বাংলাদেশ ভালো চিকিৎসা করেছে। বাংলাদেশের ডক্টররা আপনার জুমে এবং স্ক্রিনে অস্ট্রেলিয়ার এবং ইউরোপিয়ান ডাক্তারদের সাথে কোলাবোরেট করে, একসাথে কোলাবোরেট করে এইখানে সার্জারি করতেছে, ক্রিটিক্যাল সার্জারি করতেছে বাংলাদেশের ডাক্তাররা। কেন সেগুলো গণমাধ্যমে আসে না? আমাদের সমস্যা আছে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে পারপাসফুলি আমাদের চিকিৎসা খাতকে আমাদের জাতির কাছে হেয় করবার একটা চক্রান্তও আছে। তাই নাগরিক হিসাবে, রাজনৈতিক দল হিসাবে আমার দায়িত্ব হচ্ছে আমার রাষ্ট্রকে সংস্কার করতে হবে, আমার চিকিৎসা সেবাকে ঢেলে সাজাতে হবে, কিন্তু এটাকে নিয়ে যত চক্রান্ত আছে, যত ফাজলামো আছে সেগুলো বন্ধ করতে হবে। থার্ড হচ্ছে, আমি শুধু ইংল্যান্ডের কথা জানি যেহেতু আমি ওখানে ছিলাম। ওখানে বাংলাদেশি ডাক্তার ট্রেইনড আছে কয়েক হাজার, 1-2 জন না। ইউরোপের অন্যান্য দেশে, আমেরিকাতেও এরকম প্রচুর বাংলাদেশি ডাক্তার ট্রেইনড আছে। আমরা এই ধরনের ডাক্তারদের সাথে বাংলাদেশে কোলাবোরেশন তৈরি করতে পারি।
যে যেহেতু আপনি একটা সুপিরিয়র সিস্টেমে কাজ করেন, আপনি আমাদের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলেন। আপনি প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আমরা রিফর্ম করতে পারি, কোথায় কোথায় ভলান্টিয়ারিং সার্ভিস করবার সুযোগ আছে, সেই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে এই যে আমার ডেফিসিয়েন্সি যে জায়গাগুলোতে আছে সেগুলো সাফিসিয়েন্টলি অ্যাড্রেস করতে হবে, এবং এটা করা সম্ভব। এটার রিসোর্স এই রাষ্ট্রে আছে, সব আছে আমার রাষ্ট্রে, শুধু দরকার অ্যাডমিনিস্ট্রেশন। ধূমপান, একমাত্র সাংবাদিকরাই পারেন এই ধূমপানটাকে বন্ধ করতে। এই ধূমপান বন্ধ করার জন্য একটা মানুষের ডিসিশনই যথেষ্ট, উনি হচ্ছেন আমাদের স্বাস্থ্য উপদেষ্টা। আমি জানি না উনি স্বাস্থ্যের লোক নন, কিন্তু ওনাকে কেউ বুঝাতে পারবে কিনা, কে বুঝাতে পারবে? এখন অসুস্থ। হ্যাঁ, তো কাউকে না কাউকে তো এই কাজটা করতে হবে। উনি যদি একটা ডিক্লারেশন দেন যে প্রকাশ্যে ধূমপান বন্ধ, তাহলে এটা এক মুহূর্তে হয়ে যায়। এখন আমরা ওই পলিথিন নিয়ে টানাটানি করছি, এটা করছি ওটা করছি, কিন্তু সবার আগে এটা দরকার। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমার একটা রুগী আসলো আমাদের ডায়ালিসিস নিতে, আমি ওনাকে বললাম যে অনেক কিছু রেখে আপনি ধূমপানটা ছেড়ে দেন, ওনার আর কিছু দরকার পড়েনি, সুস্থ হয়ে গেছে। সেকেন্ড যে কথাটা বলছি, ধূমপান বন্ধর জন্য দায়ী হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। উনি আইনটা প্রয়োগ করবেন এবং এই আইনটা ক্যারি করবে আমাদের ট্রাফিক পুলিশ। ওনারা একটা রিসিট কাটবেন, 100 টাকা মতো জরিমানা, 2 দিন জরিমানা করলেই এটা আপনারা কার্যকরী করতে পারবেন। আবার আমি একটা পিকচার দিলাম, এটা এক্সিকিউশন কীভাবে হবে এটা আমাদের সবার ব্যাপার। সেকেন্ড যে জিনিসটা আমি বলছি সেটা হলো, স্যার বলেছেন প্যারামেডিক ট্রেনিং। একটা প্যারামেডিক ট্রেনিং ইনস্টিটিউট করতে যেসব রিকুইজিশন দরকার, কয়টা চেয়ার, কয়টা টেবিল, কয়টা টিচার, এইসবের চেয়ে একটা উদ্যোগী লোক, একটা টিম দরকার। এটাকে একটু কম্প্রোমাইজ করলে আমরাই একটা প্যারামেডিক ট্রেনিং ইনস্টিটিউট করতে পারি। আমাদের পিছনে ডাক্তাররা আছেন, স্যাররা আছেন, ক্লাস নিয়ে এটা সম্ভব। সর্বোপরি আমি যেটা মনে করি, আমরা যে মোবাইল ক্লিনিক চিকিৎসা ব্যবস্থাটা হারিয়ে ফেলেছি, সেটা যদি আমরা করতে না পারি, অ্যাটলিস্ট এই অফিসের একটা কম্পিউটার নিয়ে অনলাইনে একটা ওয়েবসাইট করে আমরা আপনাদের ডেটা নিতে পারি, কার কী অসুখ আছে আপলোড করেন, আমরা আপনাকে হেলথ সাজেশন দেব। আমরা আপনাকে ডাকবো যে আপনার এখন চোখের পরীক্ষাটা দরকার, আপনার এটা দরকার, ওইটা দরকার। এর পাশাপাশি আমরা একটা প্যাথোলজি স্টার্ট করতে পারি, এবং প্যাথোলজির ব্যাপারটা স্যার খুব ভালো জানেন। সব ডাক্তারে কীভাবে প্যাথোলজি লেখে বলে আমরা লজ্জিত হতে চাই না, আমরা এটা একটা রিফর্ম করতে চাই। এবং আমরা মনে করি যে এখানে একটা ছোটোখাটো অনেক সেন্টারের অনেক জিনিস পড়ে আছে, আমরাও নিজেরা কিছু কেনাকাটা করে একটা প্যাথোলজি ইউনিট খুলতে পারি। অন্যান্য বড় বড় চিকিৎসা যেগুলো আমরা অন্যান্য হাসপাতালে গিয়ে করাতে পারি, এক্স রে, ইসিজি যেসব বা সিটি স্ক্যান, আমরা আস্তে আস্তে সেগুলো অ্যাফোর্ড করার চিন্তা করব। ফাইনালি এই ব্যবস্থাটা গড়ে উঠলে টেলিমেডিসিন, বিএমডিসি, একসময় স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিমেডিসিন চিনত না। আমি প্রথম 20 বছর আগে পিজিতে এই ওয়ার্ডটা ইন্ট্রোডিউস করি। এখন আজকে ওয়েবসাইট খুলে দেখলাম বিএমডিসি নিজে এটা প্র্যাকটিসের জন্য আবেদন করে, তারা বলে। এবং করোনাতে আমরা জেনেছি যে না, রুগী কাছে আসতে হবে না, দূর থেকে চিকিৎসা দেওয়া সম্ভব। এটাকে আমরা কাজে লাগাতে পারি। ফাইনালি আমি যেটা বলবো, এই যে মাঝখানে এত মারা গেল, এত কিছু, মা বাবারা লাশ খুঁজে বেরিয়েছে, আমরা একটা ওয়েবসাইট করতে পারি। আমরা প্রত্যেকটা মর্গ থানা থেকে সেই ওয়েবসাইটে এভরিডে আমরা রাত 10টায় হোক 12টায় হোক একটা টাইমে আপলোড দিতে পারি যে আজকে এই আছে, এবং যে কেউ তার যাকে নিখোঁজ তাকে খুঁজে পাবে। এবং আমার মনে হয় এর চেয়ে বড় কোনো সেবা হতে পারে না। এটার জন্য একটু বুদ্ধিবৃত্তি দরকার, একটা ওয়েবসাইট মেনটেন অ্যান্ড আদার্স। তো এটা কিন্তু অনেক মার ঘুমকে নিশ্চিত করবে যে না, এই হাসপাতালে নাই, এই মর্গে নাই, এই থানায় নাই, এরকম একটা ব্যবস্থা। তা আমি খুব সংক্ষেপে বলছি, আমার মনে হয় আপনারা অনেক বুদ্ধিমান, বুঝে ফেলেছেন। ফাইনালি আমরা এই সবগুলো কাজ কিভাবে আমরা আমাদের এই এবি পার্টিকে ঘিরে করতে পারি, সেই জন্য আমরা পরবর্তীতে বসবো এবং আমরা কোনো না কোনোভাবে এই কাজটা শুরু করব। এর যে নেতৃত্ব দেওয়া দরকার, যে সাজেশন দরকার, যে ধরনের ব্যবস্থাপনা দরকার, আমরা যে কোনোভাবে এটা অ্যারেঞ্জ করব। আপনারা এই সেবা নতুন করে পাবেন। ধন্যবাদ।